নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে। আমি প্রশ্নবোধক বিষয় নিয়ে আপনাদের সামনে পেশ করছি, প্রশ্ন রাখছি এবং এই যে ভিডিও অনুষ্ঠানে আমি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এই বিষয়ে বিস্তারিত বলার আগে বা এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার জন্য আমি মহাভারতের একটি কাহিনী আপনাদের সামনে শুরুতে পেশ করতে চাই। একটি জনপ্রিয় বাগধারা আছে, কালনেমির লঙ্কা ভাগ। কালনেমি ছিলেন রাবণের মামা। শক্তিশালী লক্ষণ যখন অচৈতন্য হয়ে পড়েন তখন হনুমান গিয়েছিলেন গন্ধমাদন পর্বত থেকে ওষুধ সংগ্রহ করতে। রাবণ তখন তার মামা কালনেমিকে পাঠিয়েছিলেন হনুমানকে বধ করার জন্য এবং বলেছিলেন যে এর বিনিময়ে অর্ধেক রাজত্ব কালনেমি পাবেন। কালনেমি এই হনুমানকে হত্যা করতে যাওয়ার আগেই তিনি একটা বোঝাপড়ায় আসতে চেয়েছিলেন এবং মোটামুটি বলতে গেলে এক প্রকার ম্যাপ নিয়ে বসে গিয়েছিলেন যে পুরস্কার জিতলে তিনি রাজত্বের কোন অংশটা নেবেন। এইরকম একটা কথাবার্তা তিনি আলাপ আলোচনা করে স্থির করেছিলেন। যদিও আমরা সবাই জানি রামায়ণের কাহিনী অনুযায়ী যে কালনেমির মৃত্যু হয়েছিল হনুমানেরই হাতে। এখন আমি আসছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পায়তারা বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে, আমি সেই বিষয়টি নিয়ে খানিকটা আপনাদের সামনে আলোকপাত করতে চাই যে কি হতে পারে, কি হতে যাচ্ছে, কে কি বলছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটা আবার নতুন করে ফিরে এলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5 আগস্ট গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেই বাংলাদেশে খুব বড় আকারে এই দাবিটা উত্থাপিত হয়েছিল এবং তখনও বিএনপি তারা বলেছিল যে তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। তারা মনে করে যে রাজনৈতিক দল মানুষই একমাত্র পারে তাদের নিষিদ্ধ করতে এবং সেটা তার মানে গণতান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ নির্বাচনে যদি আওয়ামী লীগ হেরে যায়, মানুষ তাদের উচিত শিক্ষা দেয়, তাহলে তো আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, এটাই বিএনপির অভিমত। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব, ছোট ছোট বেশ কিছু দল এবং জামাতি ইসলামী এবং সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একেবারে সরকারিভাবে নিষিদ্ধ করা, যেভাবে গত অক্টোবরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক সেইভাবে মূল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একটা আকাঙ্ক্ষা, বাসনা এবং প্রচেষ্টা তাদের আছে। আপনারা সকলেই জানেন যে সাম্প্রতিককালে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে শেখ হাসিনা যখন তার এই নিষিদ্ধ সংগঠন, অর্থাৎ সরকারিভাবে যেটা নিষিদ্ধ ছাত্রলীগ, সেই ছাত্রলীগের ফেসবুক পেজে তিনি অনলাইনে ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণ দিয়েছেন। তার অভিঘাতে যে ঘটনাগুলি ঘটেছে, 32 নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, আরো নানান জায়গায় আবার নতুন করে মুজিবের বাড়ি, মুরাল, মূর্তি এই সব কিছুর ভাঙচুর হয়েছে আমরা দেখলাম। এরপরে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে গাজীপুরে, যেখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তথা আওয়ামী লীগের নেতার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছেলে তারা গিয়ে আক্রমণ করে এবং প্রতি আক্রমণে, অর্থাৎ গ্রামবাসীরা আওয়ামী লীগের সমর্থকদের প্রতি আক্রমণে তারা গুরুতর আহত হন, তাদের মধ্যে একজন মারাও গিয়েছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি ওই যে ছাত্র যে মারা গিয়েছেন তাকে বলেছেন যে প্রতি বিপ্লবের প্রথম শহীদ। এবং তখন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নতুন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি তারা তুলতে শুরু করেছে। এখন কি হতে পারে? ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দল তাদের অবস্থানের কথা জানিয়েছে, কিন্তু বিএনপি তাদের বক্তব্যে সামান্য পরিবর্তন কিন্তু এসেছে। যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন যে সালাউদ্দিন আহমেদ যা বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন, দুজনের কথার মধ্যে একটা চরিত্রগত বা গুণগত ফারাক আছে। সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সাবেক স্বৈর শাসক এবং সেই দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এটি একেবারে অন্যরা যা বলছেন উনি তাই বলেছেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ মহাসচিব বিএনপির, তিনি তার আগের অবস্থানেই বলেছেন যে অপরাধীদের কাঠগড়ায় তুলতে হবে। তিনি আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের কথাও বলছেন যে তাদের কাঠগড়ায় তুলতে হবে, পতিত স্বৈরাচারকে দেশে ফেরাতে হবে, অর্থাৎ শেখ হাসিনার কথা বলছেন। কিন্তু তিনি একটা আইনি পদ্ধতিতে যাওয়ার কথাই মূলত বলার চেষ্টা করেছেন। এই সবের মধ্যে সরকার কি করবে সেটা খুব ইন্টারেস্টিং। আপনারা দেখবেন যে একজন উপদেষ্টা আসিফ
সজীব ভুঁইয়া তিনি কদিন আগে বলেছেন যে সরকারের মধ্যেও এখন একটা বোঝাপড়া তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলিও সরকারের পাশে আছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। অন্যদিকে মোহাম্মদ ইউনূস তিনি গোড়ায় বলেছিলেন, অর্থাৎ তিনি প্রধান উপদেষ্টা হওয়ার কিছুদিন পরে তিনি যখন টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দেন, সেই ইন্টারভিউতে কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে বলেছিলেন যে তার সরকার কাউকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। এমনকি তিনি এটাও বলেছিলেন আবার পরবর্তীকালে যে সরকারের একাংশ নিষিদ্ধ করার পক্ষপাতী হলেও বিএনপি চাইছে না, ফলে সরকার এই ব্যাপারে অগ্রসর হচ্ছে না। সম্প্রতি 10ই ফেব্রুয়ারি জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার অনুষ্ঠানে ইউনূস যে বক্তব্যটি রেখেছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে আগামী দিনে জন্য জাতীয় ঐক্য প্রবলভাবে প্রয়োজন, আরো বেশি জাতীয় ঐক্য প্রয়োজন, আমাদের এক থাকতে হবে। তার কারণ কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আগামী দিনে আরো কিছু ঘটনা ঘটবে, যে ঘটনার অভিঘাতে পতিত স্বৈরাচার তেড়ে ফুঁড়ে উঠতে পারে, তারা সেগুলো মানতে নাও পারে, কিন্তু তাদের মানাতে হবে। এবং তার জন্য বেশ কিছু প্রস্তুতির কথাও তিনি বলেছেন। সেই প্রস্তুতির গোড়ার কথা হচ্ছে জাতীয় ঐক্য। এখন এই জাতীয় ঐক্যেরও কিন্তু একটা কাঠামোগত ব্যবস্থা বাংলাদেশে সম্প্রতি করা হয়েছে। সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এবং সেই কমিশনের প্রথম বৈঠক গত শনিবার দিন অনুষ্ঠিত হয়েছে। এই যে কমিশন, এই কমিশনের মূল কাজটি হচ্ছে যে বাকি যে কমিশনগুলো, অর্থাৎ সংবিধান সংশোধন কমিশন, প্রশাসন সংশোধন কমিশন, পুলিশের সংস্কার, এই যে নানা রকম সংস্কারের যে কমিশনগুলি হয়েছিল, সেই কমিশনের রিপোর্টগুলিকে নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে একটা সহমত তৈরি করা। আমার নিজের ধারণা এই সহমত তৈরির বিষয়টিতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিও প্রবলভাবে চলে আসবে যখন রাজনৈতিক দল সংস্কারের বিষয়টি আসবে এবং সংবিধান সংস্কারের বিষয়টি খুব গুরুত্ব দিয়ে আলোচনা হবে। অর্থাৎ সরকার চাইছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ করিয়ে নেওয়া আওয়ামী লীগ সম্পর্কে, কিন্তু আমি একথা বলছি না যে আওয়ামী লীগকেই সরকার নিষিদ্ধ করার জন্য এটা করছে, কিন্তু একটি প্রস্তাব সরকার এখান থেকে পাশ করিয়ে নিতে চায় যেখানে ইউনূস সরকারকে এন্ডোর্স করা হবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক। কিন্তু তারপরেও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এই নিয়ে অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। তার মধ্যে একটি হচ্ছে যে মার্কিন প্রশাসন, আমরা যতদূর জানতে পারছি, তারা এই নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। রাষ্ট্রসংঘের যে রিপোর্ট সদ্য প্রকাশিত হয়েছে, রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, যেটা জুলাই আগস্টের যে আন্দোলন দমনে যে পদক্ষেপগুলি করা হয়েছিল এবং পরবর্তীকালে 15ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময় যে হত্যালীলা সংগঠিত হয়েছে, সেই বিষয় নিয়ে তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টেও কিন্তু তারা আওয়ামী লীগকে নানানভাবে কাঠগড়ায় তুললেও স্পষ্ট করে সরকারকে বলেছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাবে রাষ্ট্রসংঘ কিন্তু সায় দেয়নি, তারা ইতিমধ্যেই তাদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। স্বভাবতই এই রকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং মার্কিন প্রশাসন তাদের অভিমত, তাদের অবস্থানকে উপেক্ষা করে ইউনূস সরকারের পক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া সম্ভব হবে কিনা, এটা নিয়ে অনেক রকম প্রশ্ন, সংশয় এসব আছে। ফলে আমিও এই জায়গায় এক্ষুনি দায়িত্ব নিয়ে বলতে পারি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধই করা হবে। কিন্তু আমার নিজের যেটা মনে হয়, যে পায়তারা বাংলাদেশের রাজনীতিতে চলছে, সেখান থেকে আমার মনে হয় যে একটা কালনেমির লঙ্কা ভাগের ফর্মুলা নিয়ে সকলে মিশে এইটা নিয়ে একটা ঐক্যমত্য হয়েছে। সেই ঐক্যমত্যটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ নাও করা হয়, আওয়ামী লীগকে অন্তত ভোটে দাঁড়াতে দেওয়া হবে না। একজন নেতা, একটি ছোট দলের নেতা, তিনি কিন্তু শনিবারের বৈঠক শেষে বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগ প্রচারে নামে, তাহলে নিচু তলায় তৃণমূল স্তরে তুমুল অশান্তি হতে পারে, ফলে এইটা একটা দুশ্চিন্তার বিষয়। এখন আওয়ামী লীগ ভোটে নামলে পরে অশান্তি হবে, এই কথাটা বলা মানে হচ্ছে যে আওয়ামী লীগকে নামতে না দেওয়া, আওয়ামী লীগকে দূরে রেখে ভোট করা। অর্থাৎ আমি সরকারিভাবে নিষিদ্ধ করলাম না, কিন্তু নানা রকম শর্ত চাপিয়ে আওয়ামী লীগের সাবেক নেতা মন্ত্রী তাদেরকে, যারা ভোটে তারা যাতে দাঁড়াতে না পারে, এই ব্যবস্থাটা করে দেওয়া। এইটা কেন করা হচ্ছে, সেইখানে কিন্তু বিএনপির একটা বড় ভূমিকা আছে। বিএনপি সরকারিভাবে কখনোই চাইছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কিন্তু তারা এটাও চাইছে না যে আওয়ামী লীগ আগামী নির্বাচনের ময়দানে থাকুক।
ফলে তারা চাইছে আওয়ামী লীগকে অকেজো করে দেওয়া, অর্থাৎ যেন তারা নির্বাচনী ময়দানে না থাকে। মামলা মোকদ্দমা রিপোর্ট তার উপর রিপোর্ট নানান রকম সুপারিশ, এমন ভাবে একটা আবহ তৈরি করা যে আওয়ামী লীগ মানে হচ্ছে বিপদ, এবং আওয়ামী লীগ নির্বাচনে তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, ফলে সেটা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। অতএব এইখানে একটি জাতীয় ঐক্য দরকার যে আওয়ামী লীগ থাকবে দল হিসেবে, কিন্তু তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এখন এটা কেন করা হচ্ছে, এখানেই কিন্তু বিএনপির একটা বড় ভূমিকা আছে। অর্থাৎ বিএনপির দুটি মুখে কথা বলছে, তাদের এই কৌশলটি হচ্ছে যে নিষিদ্ধ করার দরকার নেই, কিন্তু অকেজো করে দাও। এখন প্রশ্ন হচ্ছে কেন অকেজো করতে চাইছে? তার একটা বড় কারণ হচ্ছে যে এত কিছুর পর এই যে রাষ্ট্রসংঘের রিপোর্ট এবং বিভিন্ন সময় সরকারের বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন পরিসংখ্যান, এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে সমর্থক বেস, সমর্থনের যে বেসটা, সেইটা যে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই রকমটি নয়। অর্থাৎ রাজনৈতিক দলগুলি যারা এখন বাংলাদেশে রাজনীতি করছে, তারা কিন্তু তৃণমূল স্তরের ছবিটা তাদের কাছে পরিষ্কার যে শেখ হাসিনার দল এখনো তৃণমূল স্তরে কতটা শক্তিশালী অবস্থান মধ্যে আছে। ফলে তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে বিএনপির একটি স্বপ্ন বা প্রত্যাশা সেটা দিবা স্বপ্নই থেকে যাবে। সেটা হচ্ছে বিএনপি নেতৃত্ব মনে করছে, যে কারণে তারা খুব দ্রুত নির্বাচনও চাইছে, যে কালই পারলে নির্বাচন হোক, এবং তারা মনে করছে যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে এবং আওয়ামী লীগকে ময়দানে না রেখে অর্থাৎ দূরে রেখে যত নির্বাচন হবে তত তারা একেবারে ড্যাং 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 করে নির্বাচনে জিতে তারা সরকার গঠন করে ফেলবে। কিন্তু বিএনপি নেতৃত্ব এইটাই তাদের দুশ্চিন্তার বিষয় যে আওয়ামী লীগ যদি ময়দানে থাকে এবং তারা যদি অবাধে নির্বাচনী কর্মকাণ্ড করতে পারে, তারা যদি রাজনীতি করার সুযোগটা পেয়ে যায়, তাহলে বিএনপির পক্ষে ৩০০ জাতীয় সংসদের ৩০০ আসনের ১৫১ অর্থাৎ মিনিমাম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হয়ে পড়তে পারে। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে আর কদিনের মধ্যেই এই মাসেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের নতুন রাজনৈতিক দল ময়দানে আসবে। জামাতি ইসলামী অনেক বেশি শক্তি নিয়ে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে এবং জানিয়েও দিয়েছে যে তারা জোট করে বা নির্জোট যাই হোক না কেন ৩০০ আসনেই তারা প্রার্থী দিতে চায়, এবং তাদের মূল লড়াইটা কিন্তু এখন হবে বিএনপির বিরুদ্ধে। কারণ এই যে দুই প্রাক্তন শরিক, এই শরিকি দ্বন্দ্ব এখন প্রবল আকারে দেখা দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিএনপি পূবে যেতে চাইলে জামাতি ইসলামী পশ্চিমে যেতে চায়, কোনো বিষয়ে তাদের সহমত হচ্ছে না। এই সহমত না হওয়াটাও কিন্তু একটা রাজনীতি, অর্থাৎ দুজনেই দুজনের শক্তি প্রদর্শনের জন্য উঠে পড়ে লেগেছে। ফলে বিএনপির এখন ময়দানে অনেক প্রতিপক্ষ অনেক বেশি। তার মধ্যে যদি আদি প্রতিপক্ষ এবং তথা মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ তারাও ময়দানে থাকে, তাহলে ভোট ভাগাভাগিতে বিষয়টি এমন হবে যে ২-৩% ভোটের ডিফারেন্সে দেখা যাবে যে আসন সংখ্যায় একেবারে মানে আসমান জমিন ফারাক হয়ে গিয়েছে। বাংলাদেশের নির্বাচনে অতীতে একাধিক জাতীয় সংসদের নির্বাচনে কিন্তু তাই দেখা গেছে যে কোনোবার বিএনপি জিতেছে কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে তাদের ভোটের ফারাক হয়তো ২-৩%। কোনোবার আওয়ামী লীগ জিতেছে, দেখা গিয়েছে বিএনপির সঙ্গে তাদের ভোটের শতাংশ ফারাক হচ্ছে ২-৩%, কিন্তু আসন সংখ্যায় একটা বিরাট ফারাক আছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিএনপি নেতৃত্বকে চিন্তায় ফেলেছে যে এতগুলি প্রতিপক্ষ, তারপরে যদি আদি তথা মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ ময়দানে থাকে, তাহলে কিন্তু বিএনপির সরকারে ফেরা, ক্ষমতায় ফেরাটা দিওয়া স্বপ্নই থেকে যাবে। স্বভাবতই একেবারে সবাই মিলে কালনেমির লঙ্কা ভাগের মতন ফর্মুলা করছেন যে নিষিদ্ধ করার দরকার নেই, নিষ্ক্রিয় করে দাও। অর্থাৎ শেখ হাসিনা এবং তার দলের লোকেরা যেন প্রকাশ্যে রাজনীতিটা করতে না পারে। যদিও আমি একথা বলছি না যে নিষিদ্ধ করা হবেই না, এরকম দায়িত্ব নিয়ে বলার জায়গায় এখনো কেউই আছেন বলে আমার মনে হয় না। কারণ সরকারের মনের কথাটি বোঝা মুশকিল, এবং শুধু তাই নয়, পরিস্থিতি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনো পর্যন্ত যা মনে হয় যে রাষ্ট্রসংঘের সুপারিশ উপেক্ষা করা, মার্কিন প্রশাসনের সুপারিশ উপেক্ষা করা, এইগুলো হয়তো খুব সহজ হবে না, বা বিএনপির যে ঘোষিত সরকারি অবস্থান সেগুলিকে উপেক্ষা করা হয়তো সহজ হবে না। কিন্তু যেটা সহজ হবে সেটা কিন্তু ওই রাষ্ট্রসংঘের রিপোর্টটিকে হাতিয়ার করা হবে যে মানবতা বিরোধী অভিযোগে বিদ্ধ আওয়ামী লীগ, শেখ হাসিনা। অতএব এইরকম গুরুতর অভিযোগে বিদ্ধ কোনো
রাজনৈতিক দল তার নেতৃত্বকে নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশ নিতে না দেওয়াটাই সমীচীন হবে। আমি গতকাল রবিবার দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে এই বিষয়ে কথা বলছিলাম। আমাদের একটি ইন্টারভিউ তার আমরা প্রচার করেছি ওয়ালে, গতকাল সেই ইন্টারভিউ প্রচারিত হয়েছে, যেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে সরকার এই ব্যাপারে হ্যাঁ বা না কোনো সিদ্ধান্তই সরকার নেয়নি। সরকার গোটা বিষয়টি ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোর ওপরে। আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে দূরে রাখার জন্যে কালনেমির লঙ্কা ভাগের পরিকল্পনা করেছে, অর্থাৎ বিএনপি, জামাত, আরো যে ছোট দল আছে সবাই মনে করছে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা এবার আমি নেব এতটা, তুমি নেবে এতটা, এই এলাকাতে তোমরা প্রার্থী দেবে, ওই এলাকাতে তোমরা প্রার্থী দেবে। কিন্তু সবাইকে চিন্তায় ফেলেছে যে অন্তত 30-40টা আসন এখনো এই পরিস্থিতিতেও বাংলাদেশে আছে বলে আমি শুনছি, যেখানে কলা গাছ দাঁড় করালেও নৌকা মার্কায় মানুষ ভোট দেবে। স্বভাবতই কালনেমির লঙ্কা ভাগ নিয়েই এখন অনেক বেশি সমীকরণ বাংলাদেশের রাজনীতির মধ্যে হচ্ছে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।